প্রিয় দর্শক, সোমবার দিনভর দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে যে বিষয়টি ছিল তা হচ্ছে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির পক্ষ থেকে যে ৩৬ জনের নাম চূড়ান্তভাবে ঘোষণা করা হলো সেই বিষয়টি। এবং এই যে ৩৬ জনের নাম এলো, কোনো কোনো ক্ষেত্রে চমক সৃষ্টি করা হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির রাজনীতির তুলনা এসেছে, কারো কারো ক্ষেত্রে আবার এই আলোচনাটি আসতেই পারে যে ভারতের চাপে বিশেষ কাউকে মনোনয়ন দেয়া হলো কিনা, অথবা ভারতের রাজনীতির সঙ্গে এই যে মনোনয়ন যারা পেলেন তাদের কেউ কেউ জড়িয়ে রয়েছেন কিনা, সে বিষয়টা আমি ব্যাখ্যায় নিশ্চয়ই আসছি এবং খুব ইন্টারেস্টিং। আলোচনায় যে বিষয়গুলো এসেছে, প্রথমে যেটি বললাম যে শোবিজ তারকাদের নিয়ে এক ধরনের চমক মানুষ দেখেছে। কি ধরনের চমক? আওয়ামী লীগের নেতাকর্মীরাই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ দলের সমালোচনা করে বিএনপির প্রশংসা করছেন। কেন করছেন? যেমন সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী ছিলেন সঙ্গীত শিল্পী কনক চাপা, সঙ্গীত শিল্পী বেবি নাজনীন, রিজিয়া সুলতানা, মডেল মেঘলা আলম, তাদের কাউকে কিন্তু মনোনয়ন দেয়া হয়নি। অথচ 2018 এবং 2024-এর সংরক্ষিত নারী আসন কেবল নয়, সরাসরি নির্বাচনের মাধ্যমে অনেক শোবিজ তারকাকে আওয়ামী লীগ এমপি হিসেবে নির্বাচিত করে নিয়ে এসেছিল। সেই নির্বাচন যতই বিতর্কিত হোক না কেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি যে এর মাধ্যমে দলের ত্যাগী বঞ্চিত নেতাকর্মীদের অবমূল্যায়ন করা হয়েছিল। সেখানে বিএনপি নিজ দলের ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়ন করতেই শোবিজ তারকাদের আবেদনে তেমন সাড়া দেয়নি। এই এক। দ্বিতীয়ত হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে যে চমক, তার মধ্যে 3 জনের কথা আসছে। যেমন আন্না মিন্স খ্রিস্টান ধর্মাবলম্বী এবং ওরাও জনগোষ্ঠীর নারী। তিনি ব্রাক ইন্টারন্যাশনালের সিনিয়র ডিরেক্টর অফ প্রোগ্রামস হিসেবে দীর্ঘদিন কর্মরত। এশিয়া এবং আফ্রিকার 13টি দেশে ব্রাকের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি তদারকি করছেন। তাকে মনোনয়ন দেওয়ার নিশ্চয়ই একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে। আরেকজন রয়েছেন ফাহমিদা হক, তাকে মনোনয়ন দেওয়াটাও মানুষ বেশ মুখরোচক গল্পের পরিণত করেছে। তিনি চ্যানেল আইয়ের একজন স্বনামধন্য উপস্থাপক জিল্লুর রহমান, সাংবাদিক জিল্লুর রহমানের স্ত্রী। এ বিষয়ে আর তেমন কিছু আমি বলতে চাইছি না। তৃতীয়ত হচ্ছে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবকিছু ছাপিয়ে আমার চোখে অন্তত বিষয়টি বেশ কৌতূহলের সৃষ্টি করেছে, সেটি হচ্ছে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সুবর্ণা ঠাকুরকে বিএনপির মহিলা এমপি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। মানে এ পর্যন্ত যে খবর, মানে অন্যান্য বিষয় নিয়ে, তাতে আমার খুব একটি আগ্রহ নেই। এখানে বিশেষ একটি রাজনৈতিক হিসেব, শুধু অভ্যন্তরীণ রাজনীতির হিসেব বিকাশ নয়, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের রাজনীতিও এর সঙ্গে জড়িয়ে রয়েছে। সুবর্ণা ঠাকুরের দাবি যে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না, তাকে না জানিয়েই আওয়ামী লীগের কাশিয়ানী উপজেলা শাখার কমিটিতে রাখা হয়েছিল। তার এই দাবিটি কি খুব বেশি যুক্তিপূর্ণ? যৌক্তিক জায়গা থেকে তার এই দাবিটি বিশ্লেষণ করার কোনো সুযোগ আছে কিনা? 2022 সালের 30শে নভেম্বর কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় এবং পরের বছর 1 জানুয়ারি কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক GM শাহাবুদ্দিন আজম স্বাক্ষরিত ওই তালিকার 27 নম্বরে রয়েছে সুবর্ণা ঠাকুরের নাম, যেখানে তিনি বন ও পরিবেশ সম্পাদক হিসেবে স্থান করে নিয়েছেন। আমরা সবাই জানি যে গোপালগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি। সেখানে আওয়ামী লীগের যে কোনো কমিটিতে যে কারোর স্থান পেতে
নিশ্চয়ই খুব যুদ্ধ করতে হয়, দৌড়ঝাঁপ তদবির করতে হয়। সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের এমন অভাব পড়ে গেল যে সুবর্ণা ঠাকুরকে না জানিয়েই তার নাম ওই কমিটিতে ঢুকিয়ে দেওয়া, নিশ্চয়ই এমনটা মনে করার কোনো কারণ নেই। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া যেই ছবিগুলো আমাদের চোখের সামনে পড়েছে, সেখানে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের খুব বড় বড় নেতাদের সাথে তার ছবি, একই মঞ্চে তিনি রয়েছেন, এরকম অনেক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবি ভাইরাল হওয়ার বিষয়টি আমার কাছে তেমন মুখ্য কোনো বিষয় নয়। বিষয়টা হচ্ছে আওয়ামী লীগের যে ঘাঁটি, সেই ঘাঁটির একটি কমিটিতে সুবর্ণা ঠাকুর নিশ্চয়ই এমনি ঢোকেননি, যেখানে তিনি দাবি করছেন যে তিনি জানতেন না, তাকে না জানিয়ে কমিটিতে তার নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবার আসুন আসল কথায়, কেন আসলে তিনি এত সহজে বিএনপির এমপি হিসেবে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বসতে যাচ্ছেন? সুবর্ণা ঠাকুর গোপালগঞ্জের ঐতিহ্যবাহী মতুয়া সম্প্রদায়ের একজন নারী। তিনি ওরাকান্দি হরিচাঁদ ঠাকুর পরিবারের সদস্য এবং পেশায় একজন শিক্ষক। আপনাদের একটু মনে করিয়ে দিই, 2020 সালে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে 50 বছর পূর্তি উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন রাষ্ট্রীয় আমন্ত্রণে। প্রচণ্ড ব্যস্ততার মাঝেও তিনি সময় করে নিলেন গোপালগঞ্জে যাওয়ার। কোথায় গেলেন তিনি গোপালগঞ্জে? যেহেতু গোপালগঞ্জে তিনি যাচ্ছেনই, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সমাধি, সেটি তিনি পরিদর্শনে গিয়েছিলেন। মূল যে উদ্দেশ্য ছিল তা হচ্ছে গোপালগঞ্জের কাশিয়ানী থানার ওরাকান্দি ইউনিয়নের ঠাকুরবাড়ি সংলগ্ন এলাকা হিন্দুদের মতুয়া সম্প্রদায়ের তীর্থস্থান হিসেবে যেটি পরিচিত, সেখানে যাওয়া। কেন তিনি গিয়েছিলেন? কারণ ওই সময় ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনটি খুব সন্নিকটেই ছিল এবং ভারতের পশ্চিমবঙ্গে মতুয়া সম্প্রদায়ের একটা বিশাল ভোট ব্যাংক রয়েছে। মতুয়া সম্প্রদায়ের ভোটারদের আকৃষ্ট করতেই তিনি কাশিয়ানী থানার ওরাকান্দিতে মতুয়া সম্প্রদায়ের তীর্থস্থানে গেলেন। এবং পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন এবারও আর দুদিন পরেই 23 এবং 29 এপ্রিল 2 পর্বে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং পশ্চিমবঙ্গ দখলে নিতে নরেন্দ্র মোদীর বিজেপি খুবই মরিয়া হয়ে আছে দীর্ঘদিন ধরে, আমরা সবাই জানি। এবং সেই নির্বাচনের পূর্বক্ষণেই মতুয়া সম্প্রদায়ের একজন নারীকে বিএনপির নারী সংসদ সদস্য হিসেবে বেছে নেওয়া হলো নাকি বেছে নিতে বাধ্য করা হলো, কানেকশনটি কোথায়, এসব বিবেচনা এখন আমাদের অনেকেই করতে পারেন।